ও তোর পিছু নিচ্ছি নাকি তুই ওর পিছু নিচ্ছিস? প্রীতম জামির দিকে তাকিয়ে আছে, হাতে খোলা থাকলে এক ঘুষিতে ওর চেহারাটাই প্রশ্নবোধক চিহ্ন বানিয়ে দিত ভাবছে প্রীতম। মেয়েগুলো সব ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সব থেকে বিশ্রী শোনাচ্ছে ইরফান মির্জার বোনের কান্নার আওয়াজ। প্রীতমের হাত খোলা হলে প্রথমেই এই মেয়েটার মুখ থেকে টেপ সরিয়ে দেবে যাতে ভালো করে কাঁদতে পারে। অদ্ভুত সব চিন্তাভাবনা আসছে প্রীতমের, মস্তিষ্ক অচল হয়ে গেলে যা হয় আর কি। শেষ কখন শরীর খাদ্য গ্রহণ করেছিল? সবার মুখের দিকে তাকায় সে, সবাই তাকিয়ে আছে তার দিকে। একে অপরের চেহারা দেখাদেখি করা ছাড়া আর কি বা করার আছে? জামি একটু পরপর বিরক্তে মুখ দিয়ে বর্গীয় শব্দ করছে, তাকাচ্ছে মেয়েগুলোর দিকে। ওদের নাকি কান্নার যন্ত্রণা জামির সুরা পাঠ ভুলে যাচ্ছে। 13 জন বন্দির মধ্যে ইনায়া সহ 5 জন মেয়ে, বাকিরা পুরুষ। জামি ও প্রীতম বাদে বাকিরা মধ্যবয়সী। সময় গড়ায় এক একজন নিজেদের মৃত্যু আতঙ্ক নিয়ে নিশ্চুপ দীর্ঘশ্বাস ফেলছিল। তখন চলে যাওয়ার পর ওই টেররিস্টগুলো আর একটা বারের জন্য আসেনি এই ঘরে। ওরা ওদের কোথায় রেখেছে তা বুঝতে পারছে না প্রীতম। এখানে থেকে কিভাবে বের হবে, বা বের হলে আদৌ জান বাঁচিয়ে ফিরতে পারবে কি না, তার সাথে এই মানুষগুলোকে কিভাবে সাহায্য করবে, এইসব ভেবে ছিঁড়ে যাচ্ছে প্রীতমের। এতগুলো অসহায় মানুষকে ফেলে আগে নিজের জান বাঁচিয়ে পালাবে এমন কাপুরুষ প্রীতম নয়। আপু কথা মনে করছে প্রীতমের। বেচারি এসব জানতে পারলে কি করবে? আদৌ ঠিক থাকতে পারবে? আপুকে সামলানোর জন্য একজন শক্তপোক্ত মানুষও তো নেই। হুট করে শাওকাত ওয়াসিদের কথা মনে পড়ে প্রীতমের। দুলাভাই সবসময় একটা কথা বলতো, প্রীতম বিপদ হচ্ছে একটা পার্চেল বোর্ড, বুদ্ধি দিয়ে সলভ করতে হয়। গায়ের শক্তি সেখানে আংশিক ভূমিকা রাখে। মাইন্ডেড প্রীতম চাইছে না এই বিপদের কাছে কাবু হতে, তাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। হাত পা ছেড়ে বসে থাকাটা নেহাত বোকামির চেষ্টা তাকে করতেই হবে। দরজায় নবঘোড়ার শব্দ হয়। মেয়েগুলো কান্না থামিয়ে জড়সড় হয়ে বসে। আতঙ্কে বারবার ঢোক গিলেছে মেয়েগুলো। ওরা যদি উল্টো পাল্টো কিছু করে? অসহায়ের মতো একজন আরেকজনকে দেখছে তারা। 3 জন লোক 2টো বিশালাকার বক্স নিয়ে ঘরে ঢোকে। এই 3 জন নতুন, সম্ভবত এখানে পালা করে থাকছে এরা। লোক 3 জন ঢুকে বক্সগুলো ওদের সামনে ফেলে রেখে সবাইকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েগুলো তাড়িয়ে তাড়িয়ে দেখছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। ইনায়া গুটিয়ে যায় বুকের ওপর স্কার্ফ নিতার। লোকগুলো সেখানে দৃষ্টি দিয়েছে বারবার। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ইনায়ার। তার মন বলছে খুব খারাপ কিছু হতে চলছে তার সাথে, যার মৃত্যু থেকেও ভয়াবহ। মাম্মা, পাপা, বাড়ির সবাই চেহারা চোখের সামনে ভেসে উঠছে ইনায়ার। 3 জন জঙ্গির মধ্যে থেকে একজন ওদের সবার দিকে তাকিয়ে বলে, এখন চুপচাপ খেয়ে নেয় সবাই, অন্য কোনো প্রশ্ন নয়। জামি তখন বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে। লোকটা জামির দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। জামি দমে যায়, কয়েক মুহূর্তে চুপ থাকতে পারে, যদিও আবার বলে ওঠে, হাত খুলে না দিলে আমরা খাবো কী করে? লোকটা হেসে, সম্ভবত মাস্ক পরিহিত থাকায় ঠিক বোঝা গেল না। জামির কথা জবাব না দিয়ে বাকি 2 জনকে চোখ ইশারা করতে ওরা একজন গিয়ে মধ্যবয়সী এক পুরুষের হাত খুলে দেয় এবং এটা মেয়ে হাত খুলে দেয়। তারপর বলে, ওরা 2 জন তোমাদের খাইয়ে দেবে, নিজেদের এত বুদ্ধিমান ভাবার দরকার নেই। জামির সাথে সাথে বলে উঠল, আর ওয়াশরুম পেলে তখন এরা 2 জনে হেল্প করবে। লোকগুলো বেশ বিরক্ত বোঝাই যাচ্ছে। প্রীতমের ইচ্ছে করছে জামির নামে এই রেডিওটা সুইচ টিপে অফ করে দিতে। একজন জঙ্গি বলো, তুমি অনেক ভুগিয়েছ আমাদের, তোমাকে তুলে আনতে আমাদের 2 জন লোকে ঘাম ছুটে গিয়েছে। তারা তোমার প্রতি ক্ষুদ্র, বেশি কথা বলে তোমাকে স্পেশাল কেয়ারে নিয়ে যাওয়া হবে। জামি একটা ঢোক গেল। প্রীতম আর চোখে ইনায়ার এক পলক দেখলো, তারপর লোকটাকে বলল, দেখুন আমরা আপনাদের সাথে কোঅপারেট করছি, আপনারা প্লিজ এই মেয়েগুলোর মুখ থেকে ওটা সরিয়ে দিন, ওকে একটু পানি খেতে দিন। লোক 3টি ইনায়ার দিকে তাকালো। আবারও সেই লোলুপ দৃষ্টি। ইনায়ার
চোখ বন্ধ করে ফেলল। তার গা ঘিন ঘিন করছে। একজন গিয়ে এসে ইনায়ের মুখ থেকে টেপটা একটানে সরিয়ে ফেলতে ইনায় একটা লম্বা শ্বাস ফেলল। হাঁপাতে হাঁপাতে বলল, পানি। লোকটা ওকে পানি খেতে দিয়ে আবার একবার ইনায়ার দিকে দৃষ্টি দিল। মেয়েগুলোর মধ্যে সব থেকে কম বয়সী সতেজ দেখতে ইনায়া। পৈশাচিকতা সুরসুরি দিচ্ছে পিশাচগুলোর মনে। যে দুজনে হাত খুলে দেওয়া হয়েছিল, দুজন জঙ্গিও দুজনের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এখানে বোতলে দুধ আর ডিম রাখা আছে, আগে নিজেরা খাবে, তারপর এক এক করে বাকিদের খাইয়ে দেবে। আমি হতাশ হলো, ভীষণ ভীষণ হতাশ হলো। মাত্র এক বোতল দুধ আর একটা ডিম, থার্ড ক্লাস গরিব কোরেস্ট্রির দল। কিন্তু মুখে কিছুই বলল না, চুপচাপ উদাস চোখে তাকিয়ে রইল বসটার দিকে। মধ্যবয়সী পুরুষ লোকটি ছেলেদের আর মেয়েরা সব মেয়েদের খাইয়ে দিল। জামে মন ভরল না এতটুকু খাবারে, কিন্তু সে নিজেও সান্ত্বনা দিয়ে রাখল। ইয়ানা দু চোখ বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাচ্ছে। এই দুধ না খাওয়ার জন্য কত লুকোচুরি খেলেছে মেজ মায়ের সাথে। ডিম খাবে না তাই কত জানালা দিয়ে টুপ করে ফেলে দিয়েছে, কত কত খাবার নষ্ট করেছে। আর আজ লোক তিনজন চলে গেল, ওরা ভরে রইল চুপচাপ। ইয়ানা কান্না থেমেছে এখন। কতক্ষণই বা কাঁদতে পারবে একটানা? শরীরে খানিকটা খাদ্য ঢোকা সবাই একটু টনটনে হলো, কিন্তু চুপচাপ শূন্য তাকিয়ে থাকা ছাড়া তাদের আর উপায় ছিল। বাইরের লোকগুলো পায়চারি করে এরা কতজন প্রীতম বুঝতে পারছে না। এখান থেকে বেরোনোর একটা চেষ্টা করলে কতটুকু সফল হবে নাকি হিতের বিপরীত হবে তা নিয়ে প্রীতম সন্দিহান। জামি কিছুক্ষণ চুপ করে বসেছিল, এখন আবারও মোড়াতে শুরু করেছে। প্রীতম কলাপাল কুচকে ওর দিকে তাকায়। জামি মুখটা কাচুমাচু করে রেখে বলে, পেটের কাছটা চুলকাচ্ছে, একটু পা দিয়ে চুলকে দিবি? ইসমাম আজ বাড়িতে, ছুটির দিন তার। পরি চেম্বারে 3 ঘন্টা সময় দিয়ে বাড়িতে চলে এসেছে। গোটা বাড়ি অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে ইনশিয়াহ। নিউজ চ্যানেলের সবকটা ব্লক। ইসমাম আর পরীকে দোতলা লাইব্রেরিতে হাসি খুশি দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি সেখানে। সে যে ঘরে ঢুকছে আর ঘর থেকে বেরোনি ইনশিয়া। বিছানা উপর হয়ে শুয়ে আছে, একপাশে তার ফোনটা লাগাতার বেজে চলছে। ইনশিয়া এবার ফোনটা হাতে নিল, চোখ মুছল হাতের পিঠ দিয়ে, তারপর ফোনটা কেটে দিল সে। ওপাশের ব্যক্তি চোখে মুখে ক্ষোভ ফুটে উঠল, বিষাক্ত নিঃশ্বাসে সাথে একটা বাক্য বেরোলো, এই ভাবের জন্যই তো আরও ভুগবে তুমি। বাড়ির পরিবেশ থমথমে, ভিতরে ভিতরে সবাই ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, তবু আহাজারি করতে পারছে না কেউ। এসব জানতে পরীকে আর সামলানো যাবে না। ঋতু নামাজে দাঁড়িয়েছে, আলো বেরিয়েছে বাড়ি থেকে। শামিনের সাথে কথা বলতে হবে। শামিন ইলহামকেও বাড়িতে ফেরেনি, দুজনে অফিসের নিউজ চ্যানেলের সামনে বসে আছে, অপেক্ষার প্রহর গুনছে। আলোকে অফিসে দেখে শামিন ধমকে উঠলেন, তুমি এখানে কেন এসেছো? বাড়িতে থাকতে বললাম তো ইসমাম আর পরীর কাছে। ফোন দিলে ধরছেন না, কারো সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি? গলাটা কাঁপছে আলোর। একটা ঢোক গিলে বলো, ইহান ইরফান কোনো খবর জানিয়েছে? কোনোই খবর এসেছে ওদের থেকে? না, আসেনি। উদাস গলায় বলল শামিন। নেপাল টাইমস নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের বক্তব্য। তাদের সাথে রয়েছে বাংলাদেশ এবং বাকি বন্দীদের দেশের রাষ্ট্রদূত। দেশের সবকটা সরকারি বেসরকারি নিউজ চ্যানেলে বারবার একই নিউজ। নেপালে জঙ্গি বাহিনী কবলে 13 জন ট্যুরিস্ট, তাদের মধ্যে 3 জন বাংলাদেশি, 2 জন বুলগেরিয়ান, 5 জন কানাডিয়ান এবং 3 জন ভারতীয়। স্ক্রিনে বন্দীদের ছবি এবং তথ্য একের পর এক দেখানো হচ্ছে। ইনায়া ছবিটা টিভি স্ক্রিনে দেখে মাত্র ডুকরে কেঁদে উঠল আলো। শামিন বলল, শান্ত হও প্লিজ, কিচ্ছু হবে না ওর। আলো শান্ত হতে পারছে না। বাড়ির সব থেকে আদরের মেয়েটা আজ কোন হালে আছে কে জানে। ওরা কেমন রেখেছে মেয়েটাকে। ইলহামের ফোন বেজে উঠল হঠাৎ। ইনশিয়ার নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ঋতুর আওয়াজ। কান্না ভেঙে পড়ছে সে। ইলহাম উদ্বিগ্নতার সহিত চেঁচিয়ে বলল, কি হয়েছে বলো? পরীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।
হোয়াট চেঁচিয়ে বলল ইলহাম। ঋতু কাঁদতে কাঁদতে ঠিক বলতে পারছে না। ইলহাম যতটুকু বুঝলো ইনায়া খবর জানতে পেরে আজ ছুটে এসেছিল ইনশিয়ার মামারা। ইনশিয়ার দোতলায় ছিল। ও পেল না সুযোগ তাদের আটকাবার। বাড়িতে ঢুকে আজানাত মুখোমুখি হলো পরিয়া ইসমামের। ওরা ইসমামের কাছে জানতে চাইল ইনায়ার খবর। পরীকে নিউ লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক হয়েছে পরীর। অ্যাম্বুলেন্সে স্ত্রী হাত ধরে বসে আছে ইসমাম। নিজের মেয়ের এত বড় দুর্ঘটনার কথা শুনে পাথর বনে গিয়েছে সে। পাশ থেকে ছোট বাবাকে আঁকড়ে ধরে রেখেছে ইনশিয়া। অ্যাম্বুলেন্স ছুটে চলছে হসপিটালের দিকে। আজানাত আছে তাদের সাথে। বাড়িতে রয়ে গেছে ঋতু। সে জায়নামাজে দাঁড়িয়েছে। জামি প্রীতমের ধমক খেয়ে দীর্ঘ সময় চুপ করে বসে আছে। বাইরে থেকে এতক্ষণ অনেকে পায়চারির আওয়াজ আসছিল। এখন পুরোপুরি নিস্তব্ধ সব কিছু। প্রীতম এদিক ওদিক তাকালো। ইনায়া ক্লান্ত দু চোখ বন্ধ করে রেখেছে। বুলগেরিয়ান একজন তরুণী প্রীতমকে উদ্দেশ্য করে বলল, ওরা তো কিছুই বলছে না। আমাদের কোনো কিছু বলবে? আমরা তো গুটি। ওরা কথা বলবে সরকারের সাথে। দীর্ঘ শ্বাস ফেলল সবাই। স্বামী পুনরায় শরীর মোছড়ামুছড়ি করতে শুরু করলো। প্রীতম ওর দিকে ভুরু কুচকে তাকাতে জামি কাচুমাচু মুখ করে বলল, একটু দয়া করো ভাই, চুলকে দেই। প্রীতম তপ্ত শ্বাস ফেলে জামির পেটে চুলকে দিল পা দিয়ে। ইনায়া ওদের দেখছিল। জামি ইনায়ের দিকে তাকিয়ে বলল, কি দেখছো? বেস্ট ফ্রেন্ড আমার, তোমার বন্ধুদের মতো নয়। বিস্ফোরণের সময় আমাকে একা ফেলে পালায়নি। আমাকে ফেলে পালালে তোমার বন্ধুদের মতো সেফ থাকতো আজ। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড। আর তোমার বন্ধুগুলো সব সাতজন্যে। এখান থেকে জানে বেঁচে বেরোতে পারলে প্রথমে গিয়ে ওদের চড়াবে, না পারলে আমাকে সাথে নিও। তোমার দুটো বান্ধবীর আমার খুব রাগ। থামবি তুই? আবারও ধমকালো প্রীতম। ইনায়া চোখ সরিয়ে নিল। প্রীতম জামির পেটে কাজটা চুলকে দিল। পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসলো। তারপর কিছুক্ষণ জামির মুখের দিকে তাকিয়ে থাকলো। আহম্মকে এক পরিকল্পনা তার মাথায় চলে এলো। প্রীতম বাঁকা হেসে জামিকে বলল, অবশ্যই বেরোতে পারবো, তুই ঘুরে বস। ঘুরে বসবো মানে? তোকেও চুলকে দিতে হবে? ঘুরে বস। বিরক্ত নিয়ে বলে দরজার দিকে সজাগ দৃষ্টি দিল প্রীতম। নিস্তব্ধ ছেয়ে আছে বাহিরে। প্রীতম সাহস পেল। অন্যান্য বন্দীদের বলল, একটু আড়াল দিয়ে বসতে তাদের। ওরা সবাই আদেশ পালন করলো প্রীতমের। প্রীতম জামিনকে বলল, ওরা হিংস্র তবে বোকা। তুই চেষ্টা কর আমার পিছনে ব্যাগ থেকে ফন্ট জিপারটা খোলার ফার্স্ট। জামি বুঝতে পারল প্রীতমের পরিকল্পনা। সে প্রীতমের পিঠে দিকে পিঠ দিয়ে বসে বহু কষ্টে জিপার লকটা আঙ্গুলে নাগাল পেল। ইনায়া সব দেখছিল। ওরা কি করতে চাইছে কিছু বুঝতে না পেরে শুধু বলল, ওরা চালাকি করতে বারণ করেছে প্রীতম হাসান। আপনি কি মনে করেন এসব করে ওদের ওই আগ্নেয়াস্ত্র থেকে পার পেয়ে যাবেন? উল্টো ওরা খেপে গেলে সবাই মারা পড়ব। প্রীতম বাঁকা হাসলো। বলল, আর তুমি কি মনে করো নেপাল সরকার তোড়জোড় ট্যুরিস্টদের সামান্য যানের বিনিময় গঙ্গোপক্ষে ছাড়বে? যাকে ধরেছে আমেরিকা দিতে হয়েছে মিলিয়ন মিলিয়ন অর্থ। ওরা ভান করছে শুধু। তাই নিজেদের চেষ্টা নিজেদের করতে হবে। আমি আমার বোনদের কাছে ফিরতে চাই। পেয়েছি। জামি চাপা স্বরে চেঁচিয়ে উঠল। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, দড়িটা কেটে ফেল ফার্স্ট। জামি তাই করল। বাকিরা সতর্ক দৃষ্টি মেলে দরজার দিকে তাকিয়ে রইল। আধ ঘন্টা লেগেছে। জামির আঙুলে ব্যথা করছে না। নাইফটা 2 আঙুলে ভাঁজে রেখে আন্দাজে চালিয়েছে দড়ির ওপরে। প্রীতম হাতটা সামান্য কাটল। হাতের বাঁধন যখন মুক্ত হলো, প্রীতম তড়াক করে লাফিয়ে উঠে বাকিদের হাতের বাঁধন খুলে দেয়। সর্বশেষ ইনায়ার পিছনে এসে বসল প্রীতম। ইনায়া শুধু ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। নীল মণি চোখ দুটোর সাথে চোখাচোখি হলো ওর। চোখ নামিয়ে নিল ইনায়া। হাত দুটো মুক্ত হলো ইনায়ার। ঠিক তখনই বাইরে থেকে 2 লোকের কণ্ঠস্বর ভেসে এলো। তরাই হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি তৃণভূমি সাবানা এবং অরণ্যময় বলয় অঞ্চল। এটি হিমালয় পর্বতমালার দক্ষিণে এবং
গাঙ্গেয় সমভূমির উত্তরে অবস্থিত। অঞ্চলটি পশ্চিমের যমুনা নদী ধরে ভারতের হিমালয় প্রদেশ, হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত বিস্তীর্ণ। পূর্ব অঞ্চলে ব্রহ্মপুত্র নদী অববাহিকা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভুটান এবং আসাম এর অঞ্চলটি কিয়দংশ ডুয়ার্স নামে পরিচিত। নেপালের সীমান্তে জনমানবহীন এক গভীর অরণ্য গাওফুন টিম ছোট একটা পরিত্যক্ত খামার বাড়িতে এনে রেখেছে ওদের, যার হদিস পেল খুব সহজে ওদের রেস্কিউ করা অসম্ভব। এই অরণ্য এক মরীচিকা, একটা ভুলভুলিয়া। গাওফুন এবং রেডম্যান আপাতত এ স্থানে নেই। এরা ব্যস্ত ওদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে। তিনজনে পাহারাদার রেখে বাকিরা গিয়েছে লোকালয়। চোখ কান খোলা রাখতে হবে তাদের। পোখারা আন্তর্জাতিক এয়ারপোর্ট পা রাখল দু ভাই, সভ্য শান্ত দুজন টাগরা জোয়ান ছেলেদের। দেখে বোঝার উপায় নেই এদের মধ্যে নিজেদের আদরের বোনকে হারানোর আতঙ্ক ঠিক কতখানি চোখে বসেছে। তারা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা চলল নাগরকোটের আর্মি ক্যাম্পে। গোটা জার্নিতে দুজনে চুপ করেছিল। গাড়ি যখন নাগরকোটের উদ্দেশ্যে ছুট লাগালো তখন ইরফান নীরবতা ভেঙে বলল, এরপর কি দাদান? ইরফানের কণ্ঠে তার স্বভাবের উগ্রতা আজ নেই। অমন তাগড়া রকচটা ছেলেটি গলা কাঁপছে। ইহান ভাইয়ের দিকে এক পলক তাকালো কিন্তু কিছুই বলল না। ইরফান বলতে লাগলো, একবার হাতের কাছে পাই দাদান, ওকে আমি আর কিচ্ছু বলবো না ইরফান। ইনার হাসি খুশি মুখটা চোখের সামনে ভেসে উঠল দুই ভাইয়ের। দুজন দুদিকে ফিরে গাড়ি জানালার দিকে দৃষ্টি দিয়ে থাকলো। ডক্টর রুকাইয়া পরীকে কার্ডিওলজি বিভাগে স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল। কার্ডিওলজি বিভাগে ওয়েটিং রুমে মির্জা বাড়ির সদস্যরা। ইসমাম মির্জা কাঁদছে, বাচ্চাদের মতো কাঁদছে। ইনশিয়া তখনও ছোট বাবাকে আলগে ধরে রেখেছে। হসপিটালে পৌঁছে ইসমাম নেপালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। স্বামীর আটকে দিয়েছে তাকে। ওখানে যাওয়ার মতো মানসিক শক্তি ইসমামের নেই। পরীরও এখন তাদের দরকার। বাড়ির সবাই পাথরের মূর্তির মতো বসে আছে ওয়েটিং রুমের টিভি স্ক্রিনে। দুপুরে সংবাদ পূর্ণ প্রচার হচ্ছে। সর্বশেষ আপডেট, গাউনফুল টিম থেকে চিঠি এসে সত্য গঙ্গোপর মুক্তি। ইসমাম মির্জা মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মোছা যায়। কাঁদছে ইনশিয়াও। এসপি মঈন ফরাজি ডিউটি শেষ করে ছুটে এসেছে হসপিটালে। এই শহরে মির্জা ফ্যামিলির সাথে তার সম্পর্কের নাম আপাতত একে অপরের শুভাকাঙ্ক্ষী। মির্জা পরিবারের শুভাকাঙ্ক্ষী মঈন ফরাজি ইউনিফর্ম পরে এসেছে এখানে। সে ওয়েটিং রুমে এক কোণে দাঁড়িয়ে আছে, সহানুভূতির মাথার দৃষ্টি দেখছে সবাইকে। ঘুরে ফিরে দু চোখ গিয়ে ইনশিয়াদ স্থির হয়, যে কিনা কাঁদছে ছোট বাচ্চার মতো, যেমন আগে কাঁদত। মঈনের তখন তাকে পুতুল লাগতো। একটা পাঁচ ব্যাগের ভিতরে প্রয়োজনীয় সকল কার্ডস, কাগজপত্র এবং অতি দরকারি ডকুমেন্টসগুলো ঢুকিয়ে নিয়ে প্রেরণা। কাজটি করার সময় সে টের পেল তার হাত কাঁপছে, কিন্তু পাত্তা দিল না। সব কিছু ঢুকিয়ে নিয়ে পুনরায় ভালো করে দেখে নিল সে। বিছানার উপর পড়ে থাকা মুঠোফোনটির যান্ত্রিক আওয়াজ করে প্রেরণার মনোযোগ সেদিকে টানে। ফোনটা রিসিভ হয়। লাউড স্পিকার চালু করে ফোনটা বিছানাতে রেখে প্রেরণা ব্যস্ত হয়ে পড়ে তার কাজে। দ্রুত দ্রুত সব গুছিয়ে নিচ্ছে নিজে। 3টে শাড়ি, শীতের শাল, ওষুধ ইত্যাদি ইত্যাদি। ফোনের অপর প্রান্ত থেকে ম্যানেজার সাব্বির কোমল কণ্ঠে জানতে চাইল, ম্যাম আপনি ঠিক আছেন? প্রেরণা তার লম্বা চুলে ব্যস্ত ভঙ্গিতে বেনুনি করে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জবাব দেয়, সাব্বির বেশি কথা বলতে পারবো না ভাই, সব কিছু একটু সামলেও কেমন। আর অযথা কাউকে কোনো ফোন কল করবে না। আমি নিজে সকালকে জানাবো আমি চললাম, আমার 11টার ফ্লাইট। ম্যাম আপনি একা? সাব্বির আমতা আমতা করে জানতে চাইল। প্রেরণা তপ্ত শ্বাস ফেলল, কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, আমি একাই। সাব্বির ফোন কেটে ব্যাগপত্র হাতে নিল। প্রেরণা শরীরে ভেঙে চুরে যাচ্ছে, অথচ তাকে দেখলে কারো এতটুকু অনুধাবনের সুযোগ নেই এই রমণী কতটা ভীত সন্ত্রস্ত ঘাবড়ে আছে। দ্রুত পায়ে বাইরে এলো সে। বসার ঘরে এই অ্যাপার্টমেন্টের মহিলারা এসেছে প্রতিবেশী হিসেবে সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে। প্রেরণা ফুপি মুবিনা রুদ্রকে কোলে নিয়ে শান্ত করার জন্য নানা ধরনের
মন গলানো কথা বলছে। পৌর্ণমী রুম থেকে ক্ষীণস্বর কান্নার আওয়াজ ভেসে আসছে। এদিকটায় প্রেরণা, সেদিকে পাত্তা না দিয়ে মিস জেনিকে বলল, ওষুধ টাইমলি খাওয়াবেন। শুদ্ধর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, ভালো থাকবেন, দ্রুত ফিরবো ইনশাল্লাহ। মিস জেনি ঠোঁট চেপে কান্না আটকে রেখে শুধু ঘাড় কাত করল। প্রেরণা ফুপির কাছে গিয়ে তার কোল থেকে শুদ্ধকে টেনে নিয়ে কোলে তুলল। দুগালে চুমু এঁকে দিয়ে নর্মস্বরে বলল, মামা আর গিফটস নিয়ে ফিরব। আর কি লাগবে? শুদ্ধ কান্না থামিয়ে চোখের পানি মুছে শুধু ডান বায়ে মাথা ঝাঁকালো। তার আর কিছু লাগবে না। কয়েক পল ছেলের মুখে দিকে তাকিয়ে থেকে প্রেরণা ঘুরে দাঁড়ালো। ওই দেব শিশু মতো মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না প্রেরণা। এতটুকু একটা ছেলে মাম্মাকে ছাড়া ঘুমাতে পারবে না মোটে। তবে এখন থেকে পালতে হবে। ধীরে ধীরে সব শিখুক, শক্ত হোক। প্রতিবেশী আন্টি ভাবি সম্পর্কে ব্যক্তিগত প্রেরণাকে বিদায় জানাতে অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত এলো। একটা ক্যাফে সেখানে আগে দাঁড়িয়ে ছিল। প্রেরণা উঠে সিটে হেলান দিয়ে বসলো। দু চোখ বন্ধ। তার প্রার্থনা করছে একটা লম্বা জার্নির মাঝে যাতে তার প্যানিক অ্যাটাক না হয়। ওষুধ তো আগেই খেয়ে নিয়েছে। প্রার্থনা শেষে চোখের কোণ ভিজে উঠল প্রেরণার। টিস্যু পেপার নিয়ে চেপে চেপে মুছে নিল অশ্রু। গাড়ি এয়ারপোর্টের দিকে ছুটছে তার আপন গতিতে। হঠাৎ পাশে কার অস্তিত্ব টের পেল প্রেরণা। শওকত ওয়াসিদ বসে আছে নিমেষ দৃষ্টি মেলে দেখছে প্রেরণাকে। প্রেরণা যেন শুনতে পেল শওকত ওয়াসিদ বলল, বাহ। স্বামীর শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া প্রেরণা। এই তো বেশ একা একা ভিন দেশে যাচ্ছ, ভীতু মেয়ে। প্রেরণা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা উড়িয়ে নিল জানালায়। রাস্তায় কোনো জ্যাম নেই। এত রাতে সাই সাই করে ছুটছে গাড়ি। নিজের জংলি চাপা সবুজ জিপ থেকে নেমে দাঁড়ালো মেজর সুমেদ বরালো। টান টান হয়ে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে পা বাড়ালো নাগরকোটে টেম্পোরারি আর্মি ক্যাম্পের দিকে। তিন পাশে তিনটা বিশালাকার টেন্ট। একটাতে চলছে অনুসন্ধানের প্রক্রিয়া। তিনজন স্যাটেলাইট অপারেশনে মনোযোগের সহিত তাদের কার্য পরিচালনা করছে। অপর দুটি টেন্টে রয়েছে ইমার্জেন্সি সৈনিক এবং অবশিষ্ট একটি টেন্টে দখল করে অপেক্ষা প্রহর গুনছে হস্টেজদের স্বজন। সুমেদ বরালো হেডকোয়ার্টার থেকে জরুরি আলাপ শেষে ফিরছেন মাত্র, যাকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে। কম্পিউটারের স্ক্রিনে দৃষ্টি তার সেন্টেন পর্দা সরিয়ে নিচু করে ভিতরে প্রবেশ করল একজন সৈনিক। সেলুট টুকে সে তার মেজরকে বলল, মেজর, দুজন লোক এসেছে, ওনাদের বলো অপেক্ষা করতে। মেজর, আপনার সাথে কথা বলতে চান ওনারা? হেডকোয়ার্টার থেকে পারমিশন এনেছেন। সুমেদ বড়াল অবাক হলো। হাসকি স্বরে বলে উঠল, ওনাদের পরিচয়? সৈনিক একটা কার্ড ধরিয়ে দিল মেজর সুমেদের হাতে। কার্ডটা দেখে মেজর সুমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল নিমেষ। এতপর সৈনিকদের অর্ডার করলো, আসতে দাও। মেজর সুমেদ তার সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ ধীর পুরুষটির পানে অন্তকল্পকাল দৃষ্টি স্থির রেখে চেয়ে রইল। তার মুখ কোনো কথা নেই। কিছুক্ষণের জন্য সে অতীতে ভুলে গেল যুদ্ধের ময়দান। বলিষ্ঠ দেহ, জঙ্গলি ছাপার ইউনিফর্ম, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, সহযোদ্ধার প্রতি সহ অনুভূতি, শত্রুপক্ষের দিকে ছোড়া গুলি, ক্ষুদ্রকার প্রতিটা স্টেপ বজ্রকণ্ঠে সৈনিকদের কমান্ড দেওয়া। কিছুক্ষণ চোখের সামনে সেগুলো ভেসে উঠল একের পর এক। ইহান তাকিয়ে আছে সুমেদের দিকে, গভীর দৃষ্টি তার। সুমেদ হাসল, ডান হাত বাড়িয়ে দিল ইহানের দিকে। বলল, বেশভূষা আপনাকে চিনতে দিচ্ছে না তাজওয়ার। ইহান তার মনের ছটফটানি দমিয়ে রাখার খানিক প্রয়াস করল, তবে লাভ হলো না। তপ্ত শ্বাস ফেলে বলল, ইয়ানা মির্জা, আমার বোন। সুমেদ হতবাক চোখে সুমেদ সৈনিকদের পাথুরে দৃষ্টি কোমলতায় ফুটে উঠল। ঘুরে দাঁড়ালো স্যাটেলাইট অপারেটরের দিকে। ইরফান তাকালো সেদিকে। সুমেদ বলল, খোঁজ চলছে, চেষ্টা আর অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই তাজওয়ার। ইরফান একটা চেয়ারে বসে পড়ল উদ্ভ্রান্তের মতো, বিধ্বস্ত প্রায়। ইহান টান টান দাঁড়িয়ে তার দিকে ঘুরে তাকালো সুমেদ। নিজের কণ্ঠে অস্বাভাবিক কোমলতা টেনে বলল, পৃথিবী গোল তাজওয়ার। ইহান অস্থির হৃদয় নিয়ে
ঠোঁটে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আমার স্যার কি বলতেন মনে নেই? পৃথিবীর যুদ্ধক্ষেত্র চলতে ফিরতে সহযোদ্ধাদের দেখা হবে। গভীর নিঃশ্বাস ফেলল সুমেধ ইহানের দিকে তাকিয়ে। আফসোসের সহিত বলতো, মেজর শরীফ তাকে মাঝে মাঝে মনে পড়ে আমার, ভুলতে পারি না লোকটাকে। কণ্ঠে সৈনিকের ধার নেই সুমেধের। ইহান তাকিয়ে রইল শুধু। ইরফান অস্থির হয়ে উঠেছে বোনের চিন্তায়। উঠে দাঁড়িয়ে সুমেধকে বলল, কেন টেস্ট করা যাচ্ছে না? সুমেধ ওর দিকে তাকিয়ে বলল, নট দ্যাট ইজি। আমাদের যদি উদ্দেশ্য কেবল গাউনফুল টিমকে ধরা হতো তাহলে ধরে ফেলতাম। আমাদের 13 জনকে বাঁচাতে হবে। অপেক্ষা ছাড়া উপায় নেই। একটা সিগন্যালের অপেক্ষা। তরাই থেকে 6 কিলোমিটার উত্তরে বিষাইকি নামে গ্রাম। আধুনিকতা ছিটেফোঁটা পৌঁছায়নি এখানে অবধি। লোকালয় হিংস্র বর্বর। গাউনফুল আর তার সহকর্মী রেডম্যান এখানে অবস্থানরত। এই লোকালয় তাদের বাস 1947 থেকে। জনসম্মুখে তারা মুদির ব্যবসা হিসেবে পরিচিত। দালানের নিচে রয়েছে তাদের পাতাল ঘর, আধুনিক প্রযুক্তি এবং আগ্নেয়াস্ত্র ঠাসা ঘরটি। এখান থেকে পরিচালনা হয় তাদের রাষ্ট্রবিরোধী কাজ। তরাইয়ের জঙ্গলে যেখানে হোস্টেজদের রাখা হয়েছে সেখানে আপাতত 3 জন রয়েছে। বাকিরা সবাই লোকালয়। ওই 3 জন বন্দীদের কক্ষের বাইরে বসে যার যার স্থানে বসে দীর্ঘ সময় ধরে ঝিমোচ্ছিল। খুনি হাতগুলো নিষ্পিপ করছে তাদের। মেয়েগুলোর সৌন্দর্য পুরুষের মনে হিংস্র বর্বরতার দিকে উকিঝুঁকি দিচ্ছে। সন্ন্যাসীর মতো জীবন তাদের। বছরান্তে কটা নারী সঙ্গ পায়, এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। 3 জন এই নিয়ে গোপন বৈঠক করছিল। তবে গাউনফুল করা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আপাতত মাছি মারা ছাড়া কাজ নেই। দীর্ঘ সময় ধরে বন্দিশালায় নীরব নিস্তব্ধ দেখে ওরা 3 জন কৌতূহলী হয়ে ভিতরে ঢুকলো। বন্দীরা সবাই দেয়ালে পিঠ ঢেকে ঘুমাচ্ছে। 3 জন বাঁকা হাসল একে অপরের দিকে তাকিয়ে। তখনই ওদের মধ্যে একজনের ফোন বেজে উঠল। লম্বা মতো কৃষ্ণবর্ণের লোকটি টিম লিডার রেডম্যানের সাথে কথোপকথন শেষ করে আরেকজনের দিকে তাকিয়ে বলে, তোকে আর আমাকে বেরোতে হবে। কোথায়? পাতার ঘরে। সিস্টেম কাজ করছে না। ইটস ইমার্জেন্সি। মুরিং এদিকটা দেখবে। ওরা 2 জন চলে যেতে মুরি নামে বেঁটেখাটো রিভলভারধারী লোকটার রিভলভার তাক করে আবারও ঘরের মধ্যে পা রাখল। হস্টেসরা সবাই তখন হাত বাঁধা অবস্থাতে ঘুমাচ্ছিল দেওয়ালে ঠেস দিয়ে বসে। প্রীতমরা সজাগ মস্তিষ্ক শুনছিল এতক্ষণ সবকিছু। একদফা পরিকল্পনা হয়েছে তাদের মাঝে। সময়ের ওপর নিজ হলে পরিকল্পনা তো যাবেই, সাথে যাবে নিজেদের প্রাণ পাখি। সময়ের আগে বেঁটেখাটো লোকটা সবার মুখের দিকে এক পলক দৃষ্টি দিয়ে ঘুরে দাঁড়াতেই জামি হাই তুলতে তুলতে ঘুম ভেঙে যাওয়ার ভান করে বলে উঠল, এক্সকিউজ মি। লোকটার পা স্থির হলো। ঘুরে তাকাতে জামিরের দিকে। জামির চোখ মুখ খিচিয়ে বলে, ওয়াশরুম। চুপচাপ ওখানে বসে থাক, কড়া করে বলল লোকটা। জামির প্রতিবাদ জানিয়ে বলল, দেখুন, আমার এখানে ওয়াশরুম করে দিতে কোনো অসুবিধা নেই, তবে বাকিদের আছে এবং আপনাদেরও অসুবিধা হবে, আর এটা খুবই জরুরি। শেষের কথাগুলো খুব কাতর করে বলল জামি। বেঁটেখাটো রিভলভারধারী কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, চলো। বাঁধা হাত খুলে দেওয়া হয় জামিরের। মোটা তাজা শরীর দুলিয়ে দুলিয়ে তাদের কক্ষ সংলগ্ন ওয়াশরুমের ভেতর ঢুকে পেছন থেকে তার মাথার দিকে রিভলভার তাক করে রেখেছিল জঙ্গি সদস্য। প্রীতম তড়াক করে লাফিয়ে উঠল। ঠোঁটে তার বাঁকা হাসি। ইয়ানা সহ বাকিদের গলা শুকিয়ে কাঠ হয়ে জোগাড়। একটু এদিক সেদিক হলে সব্বাই শেষ। প্রীতম তার পরিকল্পনা মোতাবেক এগিয়ে গেল। বেঁটেখাটো লোকটা তখন সতর্ক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে তাকিয়ে। রিভলভার ওয়াশরুমের দরজার দিকে তাক করে রাখা। প্রীতমের উপস্থিত তখনও টের পায়নি সে। মুহূর্তে গড়ানো আগে মাথা প্রকট বাড়ি পরে তার হাত থেকে ছিটকে পড়ে রিভলভার। ওপাশে দাঁড়ানো 2 জন কানাডিয়ান মধ্যবয়সী লোক দ্রুত এগিয়ে যায়। প্রীতমের চোখে মুখে তখন হিংস্রতা ভরে করছে। এক লাফিতে লোকটার পাঁজর ভেঙে যাওয়ার জোগাড় হলো। মুখ থুবড়ে পড়ল মেঝেতে। প্রীতম চাপা স্বরে চেঁচিয়ে উঠল, জামির আয়। কানাডিয়ান লোকদের মধ্যে তাগড়া দেখতে মধ্যবয়সী লোকটি বুদ্ধি করে তুলে নিল রিভলভারটা। জামি এসে খ্যাপা বাঘের মতো থাবা বসালো আহত জঙ্গি সদস্যের মুখে। প্রীতম গিয়ে চেপে ধরল
লোকটার মুখ ঘটনাগুলো এত দ্রুত চলছিল যে মেয়েগুলো মুখ চেপে ধরে তাকিয়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে, যেন চোখের সামনে কোনো অ্যাকশনধর্মী সিনেমার দৃশ্য শুটিং চলছে। এতটাই নিখুঁত ছিল প্রীতম জামির প্রতিটা পাঞ্চ। বেঁটেখাটো লোকটার মুখ বাঁধতে ইয়ানা নিজের স্কার্ফ এগিয়ে দেয়। প্রীতম ওর দিকে তাকিয়ে কাপড়টা নিয়ে দ্রুত লোকটার মুখ বাদে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখলো ওয়াশরুমে। জামি হাঁপাচ্ছিল। কিছু মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বেঁটেখাটো জঙ্গলি সদস্য পশ্চাৎ এসে লাথি মেরে সবেগে কুকিয়ে উঠে লোকটা। প্রীতম তখন ছুটে এলো ওই কক্ষটিতে। এর পিছু দৌড়ে এসে সবাই মেঝে থেকে প্রীতম নিজের কাঁধে ব্যাগটা উঠিয়ে চাপা স্বরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, সময় নেই, ফার্স্ট কেউ এসে পড়ার আগে সবাই আরও পিছু আসবে, এক কদম বেশি ফেলবে না। জামি হাসছিল। বেটে লোকটার শরীর সবটুকু শক্তি ব্যয় করে লাথি মেরেছে। হাঁপাতে বলল, ব্যাটাকে নিচ্ছিস কেন, কত ভারী? তারপরে বুঝতে পারি। ফার্স্ট দাঁত খিচিয়ে জবাব দেয় প্রীতম।